শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশ করতেই চোখে পড়ে কিভাবে সাহায্য করতে পারি ব্যাচধারী কয়েকজনের সতর্ক চলাফেরা। যাত্রী সেবার মান বাড়াতেই বিমানবন্দর কর্তৃপক্ষের এমন উদ্যোগ, যারা সহজ করেন বিদেশ যাত্রা। আমরা নিজে থেকে যখন কাউকে দেখি যে হেজিটেশন ফিল করতেছে বা সে হয়তো বুঝতেছে না কোথায় যাবে, তখন আমরা উইলিংলি কাছে গিয়ে তখন এগ্রি হয়ে বলি। দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে চালু করা হয়েছে হটলাইন, সফটওয়্যার, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। লাগেজ পাওয়া যাচ্ছে 18 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই। কমেছে লেফট বিহাইন্ডের সংখ্যাও। প্রথম যখন 6 বছর আগে আসছিলাম তখন ট্রলিটা খুব কম দেখছিলাম, এখন দেখা যায় যেদিকে যাই এদিকে ট্রলি পাওয়া যায়। এক এক জায়গায় হেল্প কেয়ার আছে, তাদের কাছ থেকে যে কোনো তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। তো আপাতত আমরা এখানে আসলে কোনো হেজিটেশনে ভুগতেছি না। আসার পরে আমি আমার লাগেজ 5-7 মিনিটের মধ্যে পেয়ে গেছি, আর আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়নি। বর্তমানে এই বিমানবন্দর দিয়ে ওঠানামা করে 34টি এয়ারলাইন্সের প্রায় 350 ফ্লাইট। আর গেল বছর শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেছে প্রায় 1,15,00,000 যাত্রী। আয় হয়েছে 2,400 কোটি টাকা। যাত্রী চলাচল ও আয় দুটোতেই রেকর্ড গড়েছে বিমানবন্দরটি। প্রতিদিন আমাদের এখানে প্রায় 300-350 ফ্লাইটের যে ওঠানামা হচ্ছে, এটা একটা অনেক বড় একটা কর্মযোগ্য এবং আমাদের এয়ারপোর্টের জন্য আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি যত দ্রুততা সম্ভব ফ্লাইটগুলোকে যেন বেতে ওয়েট করতে না হয়। চলছে ILS ক্যাটাগরি 2-এ উন্নীত করবার কাজ, বসেছে অত্যাধুনিক রাডার। নির্বাহী পরিচালকের লক্ষ্য প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়া। আমাদের সম্মানিত যাত্রী একটা বড় অংশ হচ্ছে আমাদের রেসপেক্টেড রেমিটেন্স আর্নার, যারা মিডল ইস্ট এবং অন্যান্য দেশে আমাদের দেশের জন্য রেমিটেন্স আর্ন করছেন। তাদের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করছি যেন আমাদের তাদের সার্ভিসটা তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় এবং তাদেরকে যেন আমরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা এবং তাদের সার্ভিসগুলো তাদের আশা অনুযায়ী দিতে পারি। 1980 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় 80 লাখ যাত্রী সেবা দেবার সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু দেশের প্রধান এই বিমানবন্দরটি 2015 সালে তার সক্ষমতার পুরোপুরি ব্যবহার করে ফেলে। গত বছর এই বিমানবন্দর 1,15,00,000 যাত্রীকে সেবা দিয়েছিল। আর এই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতেই হিমশিম খেতে হয় এই বিমানবন্দরটিকে। যে কারণেই চালু হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প, যার প্রথম ধাপ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এই টার্মিনালে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি লাগেজ বেল্ট, 37টি উড়োজাহাজ পার্ক করবার সক্ষমতা সম্পন্ন অ্যাপ্রন, 2টি হাই স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে, 1200 গাড়ি পার্কিং সুবিধা। যাত্রীদের যাতায়াতের জন্য 3য় টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পাতাল মেট্রো রেল। ইতিমধ্যে এই টার্মিনাল ঘিরে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। দেশের এভিয়েশন খাতের আরেক সম্ভাবনার নাম সৈয়দপুর বিমানবন্দর। বর্তমানে এই বিমানবন্দরে 4টি বিমান সংস্থার প্রায় 30টি ফ্লাইট প্রতিদিন ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে চলাচল করছে। বিমানে যোগাযোগ এখন শুধুমাত্র বিলাসিতার খোলস নয়, এটি হয়েছে প্রয়োজনের অন্যতম বড় অংশীদার, যার ফলে দেশে ক্রমই বাড়ছে আকাশপথে যাত্রী পরিবহনের বাজার। একই সঙ্গে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক রুটেও বাড়ছে বিমান চলাচলের সংখ্যা। আর সিভিল এভিয়েশনের এই ক্রমবর্ধমান খাতে আসার আলো হয়ে দেখা দিয়েছে সৈয়দপুর বিমানবন্দর, যার ফলে এটিকে গড়ে তোলা হচ্ছে উপমহাদেশের বিমান চলাচলের অন্যতম বড় হাব হিসেবে, যে জন্য ইতিমধ্যে শুরু হয়েছে প্রায় 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম। সৈয়দপুরের সঙ্গে নেপালের ভদ্রপুর ও বিরাটনগরের মধ্যে আকাশপথের রুট চালুর বিষয়ে বহু আগেই প্রস্তাব দিয়ে রেখেছে নেপাল। নেপাল ও ভুটান ছাড়াও ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সংযোগের সম্ভাবনার আভাসও মিলছে বহুবার। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিকে উন্নীত হলে উপমহাদেশের 3টি দেশের যাত্রীরা ব্যবহার করতে পারবে এই বিমানবন্দর। তাতে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোতে যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 50 মিনিট। বাঁচবে সময়, বাড়বে বাণিজ্যের পরিধি।
জেলা প্রশাসন কর্তৃক জমি অধিগ্রহণের প্রক্রিয়া অনেকটা এগিয়ে আছে, অনেক দূর এগিয়ে আছে। অর্থ বরাদ্দ না পাওয়ার জন্য তারা এখনও বরাদ্দ দিতে পারেননি। আর আমাদের রংপুর অঞ্চলে তেমন কোনো মেগা প্রজেক্ট হয়নি। আর এই 4,000 বা 5,000 6,000 কোটি টাকা এটা কিন্তু মেগা প্রজেক্ট না। তারপরে এই প্রজেক্টটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের অনেক উন্নয়ন সাধন হবে। 2017 সালে এই বিমানবন্দরকে দেশের 5ম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার পর 2019 সালে সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয় জমির অধিগ্রহণ কার্যক্রম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে অবশ্যই ভবিষ্যতে আরও এটা আঞ্চলিক বিমানবন্দর, আঞ্চলিক বিমানের যে ল্যান্ডিং এবং টেক অফ সেটারও একটা সুদূর প্ল্যানিং আছে, অচিরেই সেটা ইমপ্লিমেন্ট ইনশাআল্লাহ হবে। সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরটিও উত্তর জনপদের জন্য এখন আশীর্বাদ। 1984 সালে যাত্রা শুরুর পর লোকসানে 2007 সালে বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি। তার ঠিক 9 বছর পর 2015 সালে ফের শুরু হয় বিমান চলাচল। এখন প্রতি বছরই বাড়ছে ফ্লাইটের পরিমাণ ও আয়। গেল অর্থ বছরে এই বিমানবন্দর আয় করেছে 2,33,77,466 টাকা। সেই সংখ্যা চলতি অর্থ বছরে 3.5 কোটি ছাড়াবে। রাজশাহী বিমানবন্দর থেকে ATR 600 এবং -8 মডেলের বিমান দিয়ে সপ্তাহে 32টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যেখানে যাত্রী পরিবহন করতে পারছেন প্রায় 2400-র বেশি। প্রতিনিয়ত রাজশাহী থেকে বিমানপথের এই যে জনপ্রিয়তা সেটি বাড়তে আছে। একই সাথে এই অঞ্চলের ব্যবসায়ীদের এখান থেকে দাবি আছে কার্গো বিমান পরিচালনার। বিমানবন্দরটিতে সেবার মান বাড়াতে বাড়ানো হচ্ছে কাউন্টার, বোর্ডিং গেট, বসানো হচ্ছে আরও একটি স্ক্যানার, আর লাগেজ সরবরাহ সহজ করতে বসানো হবে বেল্ট। 260 জন আমাদের অ্যাট এ টাইম প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল, সেখান থেকে আমরা 370 জন করব এবং মানে স্টেক হোল্ডার আমাদের যারা এয়ারলাইন্সরা কাজ করে ওরা সার্ভিস দিতে পারবে ভালো, রেনোভেশনের কারণে বেল্ট সিস্টেম থাকবে। রূপপুর পারমাণবিক কেন্দ্র ঘিরে সম্ভাবনা দেখাচ্ছে এই বিমানবন্দরটি। পারমাণবিক কেন্দ্রটির জন্য জ্বালানি সহ অন্যান্য সরঞ্জাম ঢাকা হয়ে রূপপুর নিতে রাজশাহী বিমানবন্দর ব্যবহার করার পরিকল্পনা চলছে। এতে বেবিচক 2,000 কোটি টাকার বাজেটও তৈরি করেছে। রাজশাহী ডিভিশনের মধ্যেই আপনার পাশেই আছে ঈশ্বরদীতে রূপপুর পরমাণু কেন্দ্র হচ্ছে। এখানে আমরা পেপারে আপনাদের মাধ্যমে জানতে পারি যে তারা হচ্ছে রূপপুরের যে মাল সামানা নিয়ে আসবে এবং নিয়ে যাবে, সেটার জন্য রাজশাহী এয়ারপোর্টকে তারা চয়েস করেছে। তো এটা কিন্তু একটা ব্যবসার একটা সম্ভাবনার দুয়ার খুলতেছে। বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণেও নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারাও আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে দেশের কয়েকটি এয়ারপোর্টকে আপগ্রেড করা, তার মধ্যে রিজিওনাল এয়ারপোর্ট হিসেবে রাজশাহী যাতে যায় সেই চেষ্টা আমি করছি। উত্তর জনপদ যখন এভিয়েশন খাতে সম্ভাবনা দেখাচ্ছে, তখন দক্ষিণ পূর্বের পর্যটন নগরী কক্সবাজার এই খাতে এগিয়েছে বহুদূর। বর্তমানে কক্সবাজার বিমানবন্দর হয়ে প্রতিদিন গড়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন প্রায় 2,000 যাত্রী। যাত্রী চাহিদা, পর্যটনের অপার সম্ভাবনা এবং বিমানবন্দরটিকে বিশ্বের আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে চলছে আন্তর্জাতিক মানে উন্নীত করবার কাজ। সমুদ্রের বুকে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। রানওয়ে নতুন যে হয়েছে সেটিতে দেখতে গেলে সাগরের মধ্য দিয়ে হয়েছে, একটি আন্তর্জাতিক মানের অত্যাধুনিক নতুনভাবে সাজিয়েছেন। এটি সম্পূর্ণ হয়ে গেলে দিনরাত আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলবে। পর্যটক সমাগম অধিক হারে বেড়ে যাবে, রাজস্ব বাড়বে। গেল বছর এই বিমানবন্দর ব্যবহার করেছেন 7,05,546 জন, আর 2023-24 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই বিমানবন্দরের আয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে বিমানবন্দরটিকে ঘিরে নানান স্বপ্নের কথা জানালেন ব্যবস্থাপক। পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝামাঝি অবস্থান হওয়াতে রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার জন্য খুব সুবিধা আছে এখানে। মাননীয় প্রধানমন্ত্রী অভিভাবক তাই এখানে একটা রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছেন এবং সেই হিসেবে আমাদের কাজও অগ্রগতি চলমান রয়েছে। কক্সবাজার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করবার কাজে ব্যয় করা হচ্ছে 1,794 কোটি 31 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন
বিমানবন্দরে ট্যাক্সিক্যাব ব্যবস্থা, পর্যটন তথ্যকেন্দ্র এবং ব্যবসা তথ্যকেন্দ্র চালুর উদ্যোগ বদলে দিতে পারে গোটা পর্যটন ও ব্যবসা বাণিজ্যের চিত্র। তাই দেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতেই সরকার এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ নিয়েছে, যাতে পর্যটনের পাশাপাশি বিকাশ হয় যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতির। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি আকাশপথে কক্সবাজারে আসার সুযোগ পাবেন ভ্রমণ পিপাসুরা। রপ্তানিকারকরা বলছে বছরে ৬,০০০ কোটি টাকার বিশ্ববাজার হারাচ্ছে রাজশাহীতে উৎপাদিত কৃষিপণ্য। এতে কৃষকের শ্রমে ঘামে উৎপাদিত ফল ফসল এই শাহ মখদুম বিমানবন্দর দিয়ে বিশ্ববাজারে পৌঁছে দিতে চায় তারা। এর ফলে এখানে নির্মাণাধীন অত্যাধুনিক যে টার্মিনালটি হচ্ছে, সেখানে কার্গো সেবা চালু হলে এভিয়েশন খাতে যেমন এই অঞ্চলের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, একই সাথে বিভিন্ন শিল্প অর্থনীতির নানা ক্ষেত্র উন্মোচিত হবে রাজশাহীকে ঘিরে। নীলফামারীতে উত্তর ইপিজেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে উত্তর জনপদের মঙ্গারবাড়িতে শিল্পায়নের হাতছানি শুরু হয়েছিল। ইপিজেডের ২৪টি বড় কারখানার মধ্যে ১১টিতেই রয়েছে বৈদেশিক বিনিয়োগ এবং এই ইপিজেডকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় মাঝারি অনেক ধরনের প্রতিষ্ঠান, যেখান থেকে রপ্তানিযোগ্য পণ্য তৈরি করে এখানে আসছে বৈদেশিক মুদ্রা। এবং সৈয়দপুর বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম যদি শুরু হয়, সেখানে বৈদেশিক বিনিয়োগ বাড়ার মধ্য দিয়ে এই অঞ্চলের লাখো মানুষের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। তবে আশার খবর হলো, ঢাকা, সৈয়দপুর, রাজশাহী কিংবা কক্সবাজার তো বটেই, দেশের মোট ৮ বিমানবন্দরে ১৫টি প্রকল্পের আওতায় চলছে সম্প্রসারণ কাজ, যেখানে সরকারের খরচ হবে প্রায় ৩২,৬৫০ কোটি টাকা। আর এই প্রকল্পগুলোর সুফল গেল বছরের অক্টোবর থেকেই পেতে শুরু করেছেন যাত্রীরা। এই 15টি প্রকল্প চালু হলে দেশের এভিয়েশন খাত হয়ে উঠবে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।